তো দাদা এই যে পরিস্থিতি, জেনারেল ওয়াকারের হঠাৎ করে আমি আজকে শিরোনামটা দিয়েছি মানে জেনারেল ওয়াকারের নেকাব খুলে গেছে। নেকাবটা আসলে মুখোশ না, নেকাবটা জাস্ট একটা আড়াল যেটি আসলে বোরকার সঙ্গে পড়া হয়। তো এটা মুখোশও বলতে চাই নাই, এই জন্য নেকাবটা এই জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে। যে ওনার হঠাৎ যে নেকাব খসে পড়লো, আহতরা এখনো হসপিটালে। ১ বছরও হয় নাই। মানে এরকম একটা রক্তাক্ত বিপ্লবের ১ বছরও পূর্ণ হয় নাই কিন্তু। এর মধ্যে উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা ভাবছেন, উইদাউট আওয়ামী লীগ এটি হবে না। অথচ দেখেন যে ৩ টা ইলেকশন হয়ে গেছে যেখানে বিএনপি ছিলই না। তো মানে তখন কিন্তু ওনারা তো মানে যার স্ব অবস্থানেই তো ছিলেন না। কেউ একবার কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখি নাই। তো হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো? বা আপনি ইঙ্গিত দিচ্ছিলেন, আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলছিলাম। পাশাপাশি জেনারেল ওয়াকার কিন্তু গত ৭ মাসে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ তাদের কাউকে কিন্তু সরান নাই। মানে সবাই বহাল ছিল। তো আপনার কাছ থেকে শুরু করি পিনাকিদা, আপনার কাছ থেকেই শুরু করি। প্রথমে সবারই একটা প্রশ্ন যে আসলে ওয়াকার সাহেব কি চাচ্ছে, কেন এরকম করছেন? হ্যাঁ, এবং গত ২৫শে ফেব্রুয়ারি থেকে উনি যে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাড্রেস করছেন, সেই অ্যাগ্রেসিভনেস এর পিছনে কারণটা কি? আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাঁশঝাড় থাকতো এবং বাঁশঝাড়ের ওইখানে অন্ধকার, দুই দিক দিয়ে বাঁশ টাস ঝাড় ইয়ে হতো এবং মনে করা হতো যে ওইখানে ভূত পেতনি থাকে, জিন ভূতের আসর টাসর হয়। এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম আর কি, জোরে জোরে কথা বলতাম যেন জিন ভূতের আসরটা যেন না পড়ে। তো ওয়াকার সাহেবের অবস্থা হয়েছে এইরকম আর কি, উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই, কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন। ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পেন? ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট, যেই রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক, এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, গণহত্যা চালাইছে, গণহত্যার সহযোগী হয়েছে, এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এবং সমস্ত জায়গায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব আছে। এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান। এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পেছনের কারণ। এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর প্রফেসর ইউনূসের সরকার তৈরি করেনি, রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ। এবং এই রিপোর্টটা যদি কেউ ডিটেইল পড়ে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা এভিডেন্সকে কতবার ভেরিফাই করছে, হ্যাঁ, তার কোনো ইয়ত্তা নাই। মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা ছবি ব্যবহার করছে, হ্যাঁ, এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে, কিভাবে সেটা ভেরিফাই করছে, কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে, কে করছে, হ্যাঁ, কোন ফরেনসিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে, কোন ফরেনসিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে, এভরিথিং ডিটেইল। মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম, আমি আর পরে আর করিনি, কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কার আছে এটার একটা তালিকা আমি পাইছি, এবং আমি একটা সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি, যে কে কে ছিল, অ্যামিনিশন কি কি উঠছিল, অ্যামিনিশন কতটা খরচ হয়েছে, সেইটার হিসাব সহ আমি দিছিলাম। সো এই ডিটেলটা আছে। তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি। তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা এখন সার্ভিং, ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে, এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন। এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইলো, এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতে চায়, ধরেন হাসিনার নামে তো একটা মামলা হবে, হাসিনার নামে শুধু না, হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার যারা যারা সাথে সাথে ছিল, তার রাজনৈতিক নেতা টেতা সবগুলোর নামে মামলা। আচ্ছা, এরপরে মামলাটা যখন হবে তখন মোদির নাম আসবে না? মোদির নাম তো আসবে, মোদির নাম আসবে, কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল, কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো, তাই না? মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরের সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজ্যাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত, ভারতের জেলে এসে ল্যান্ড করলো, এই বিষয়গুলো তো আসবে।
এবং হাসিনার রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না। সো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, মোদিও বিচারের মুখোমুখি হবে। সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয়, হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয়, ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয়। এবং সে কারণেই ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি, এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করছে। এবং এই জন্যই ওয়াকার সবাই যত 662 জন পারপিট্রেটর, বিচারক, পুলিশ অফিসার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আওয়ামী লীগ নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ওয়াকারের প্ল্যান, ডিটেইল প্ল্যান, যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্ল্যান। সে সেটাকে এক্সিকিউট করতে চায়। এখন এটাকে কিভাবে এক্সিকিউট করবে? এক্সিকিউট করার জন্য প্রথম হচ্ছে যে এখন এমন একটা আওয়ামী লীগ লাগবে যে আওয়ামী লীগটা শুদ্ধ, পিওর, ভালো আওয়ামী লীগ আর কি। এবং আমি খুবই হতাশ হয়েছি যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরের কেউ যদি এসে রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি, সেটা আমরা গ্রহণ করব। নো ওয়ে, নো ওয়ে। আওয়ামী লীগের রাজনীতি কি আসলে? আওয়ামী লীগ কি রাজনীতি করছে? আওয়ামী লীগের রাজনীতিটা কি? আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদ, সকল গণতন্ত্র, এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা। এটাই তো তার রাজনীতি। দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ মুজিবুর আমলে ক্ষমতায় ছিল, সে ফ্যাসিবাদ কায়েম করছে, একদলীয় শাসন কায়েম করছে। শেখ হাসিনার আমলে 15 বছরের শাসনে একই জিনিস সে ফ্যাসিবাদ কায়েম করছে। আওয়ামী লীগের রাজনীতি ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট রাজনীতি। তাহলে আওয়ামী লীগের কি রাজনীতি? ভালো ফ্যাসিবাদ হয় নাকি? ফ্যাসিবাদের তো কোনো ভালো মন্দ নাই, মানে গুয়ের তো কোনো ভালো গু মন্দ গু নাই। গু অলওয়েজ গু, গুয়ের কোনো ভালো গন্ধ তো হয়। তো এই জন্যে এই ভালো আওয়ামী লীগ, মানে ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে শিরিন শাহ, ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে সাবের হোসেন চৌধুরী। কেন ভালো আওয়ামী লীগ? কারণটা হচ্ছে এখানে ক্লাস, শ্রেণী। এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকেন। এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম, রুলিং এলিট ক্লাস। এই যে রুলিং এলিট ক্লাস, ইংরেজি জানা ক্লাস, এটাই হচ্ছে সবসময় ক্ষমতায় থাকবে। এটাই ডেইলি স্টার, এটাই প্রথম আলো, এটাই সাবের হোসেন চৌধুরী, এটাই শিরিন শারমিন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ওই যে ইংরেজি যেহেতু কইছি, যেহেতু ঠিকই কইছি, সেই জন্য ইংরেজি জানা এই রুলিং ক্লাস সব সময় ক্ষমতায় থাকবে। সেটা আওয়ামী লীগের নামে হোক, এটা মিলিটারি শাসনের নামে হোক, এটা বিএনপির নামে হোক, এটা হোয়াট এভার নামে হোক, এটাই তারা থাকতে চায়। এবং এটাই যদি থাকে তাহলেই সেইটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে, ভারতের স্বার্থটাকে রক্ষা করবে। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে? কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি এন্ড ইমোশনালি কানেক্টেড। আরেকটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশের যারা রুলিং এলিটস, যারা এই যে ইংরেজি জানা এলিট, তারা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না, ওয়েস্টের সাথে কানেক্ট করতে পারে না। আপনি দেখেন এই যে ধরা যাক আমি যদি ইয়ের কথাই বলি, মানে এটা পার্সোনালি নেওয়ার কিছু নাই। ধরেন মাহফুজুর রহমান একজন খুবই বাংলাদেশের এনলাইটেন্ড একজন মিডল ক্লাস এবং রুলিং ক্লাস ইন্টেলেকচুয়াল, এবং তার তো কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সার অভাব নাই, তার মেয়েকে পড়াইছে ভালো জায়গায়। এখন বলেন তো তার মেয়ে কি করে? কিছুই করে না, ইনফ্যাক্ট কিছুই করে না। সে লন্ডনে কিছুই করতে পারে না, তার ক্যারিয়ার ডুম, কিছুই না। হ্যাঁ, বা ধরেন আপনি জয় তো একটা ইয়ে পরিবারের, একটা সুবিধাপ্রাপ্ত পরিবারের ছেলে। আমার বাবা তো স্কুল টিচার রে ভাই। হ্যাঁ, তো জয়ের মা তো প্রাইম মিনিস্টার ছিল, সে তো শেখ মুজিবের নাতি। এটা প্রিভিলেজ ফ্যামিলি থেকে কি করছে জয়ের ক্যারিয়ার, গ্লোবাল কন্ট্রিবিউশন কি? কিচ্ছু না, নাথিং। আপনি এই যে বাংলার রুলিং ক্লাস, এরা আসলে পশ্চিমে কিছু করতে পারে না, এরা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না, এবং পশ্চিমের ভ্যালুজও তারা ধরতে পারে না যে আসলে পশ্চিম কি। হ্যাঁ, সেই জন্য তারা কানেক্ট করে ইন্ডিয়ার সাথে, কারণ ইন্ডিয়ায় তারা আসলে জায়গাটা পায়, স্পেসটা পায়, তাদেরকে একটু স্পেস দেয়, তাদেরকে একটু পিঠ চাপড়ায় দেয়। এইটাই হচ্ছে বাংলাদেশের টোটাল রাজনীতি, টোটাল পলিটিক্স এর প্রবলেম। এবং এই কারণে এই জায়গাটা থেকে আমরা বাড়াইতে পারতেছি না। এই জন্য আমি মাঝে মাঝে বলি না যে আমি যদি দেশে যাই, এই নষ্ট শহরগুলোকে জ্বালাই দিব একেবারে। কারণ এটাকে ধ্বংস করে না দিতে পারলে, এই এলিটিজমকে ধ্বংস করে না দিতে পারলে, আপনি এই যে ফ্যাসিবাদের যে চক্কর, এই যে এলিটিজমের যে চক্কর, এটা থেকে বাইরে হতে পারবেন না। এই যে ঘুরে ফিরে আপনাকে একবার মাহফুজা নাম দেখাবে, একবার মতিউর রহমান দেখাবে, একবার সাবের হোসেন চৌধুরীকে দেখাবে, একবার শিরিন শারমিনকে দেখাবে, এই এলিট। ইভেন ইনফ্যাক্ট আপনি প্রফেসর ইউনূসের মন্ত্রিসভা দেখেন,
এলিটস, এলিটের বাইরে কেউ না। মানে যারা এই বাংলাদেশের এলিট সোসাইটির ক্লাসের মেম্বার্স, এর মধ্যে ছাত্ররা দু একজন ঢুকছে, এর বাইরে আর সবাই এলিটস। আপনি দেখেন, মানে আচ্ছা বলেন কোন, আমি বলি এটা এখন বললে অন্যরকম শোনায়। প্রফেসর ইউনূসের একজন মিডিয়ার দরকার, একজন মিডিয়াতে কাজ করে, বিদেশে থাকে, এরকম একজন এক্সপার্ট আমার বিশেষ সহকারী দরকার। কাকে বলেন তো? আমি আপনাদেরকে বলতেছি না, আমি দর্শকদেরকে বলতেছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের কার নামটা মনে আসে? বলেন তো কার নামটা মনে আসে? আমাকে যদি বলতো যে প্রফেসর ইউনূস যে আচ্ছা পিনাকি আমাকে একটু খুঁজে দেন তো, আমার একজন বিশেষ সহকারী দরকার, একজন ভালো করতে পারবে, বিদেশে থাকে, লেখাপড়া করছে, আমার মাথায় প্রথম কনক সরোয়ারের নাম আসতো। আরে কনক সরোয়ার পিএইচডি করে এলিট গ্রুপে ঢুকতে পারেনি, কারণ ওই যে এলিট সোসাইটি, ওই যে আলিরিয়াজ মিলে যে সোসাইটিটা তৈরি হয়েছে, ওইটার মধ্যে কনক সরোয়ার নাই। সেই জন্য কনক সরোয়ারের নাম আসে না, মনির হায়দারের নাম আসে। মনির হায়দার বিশেষ সহকারী হয়। হ্যাঁ, তো এইটা তো প্রবলেম আমাদের। এটা তো শুধু প্রবলেমটা, এইটা শুধু মানে আওয়ামী লীগ, বিএনপি, প্রফেসর ইউনূস প্রবলেম না, এটা টোটাল বাঙালি এই সেকুলার এলিট সোসাইটির প্রবলেম। এবং এখান থেকে আসছে এই আওয়ামী লীগের পুনর্বাসনের এই জায়গাটা। যতক্ষণ পর্যন্ত না রিয়েল অর্থে জনগণ যতক্ষণ পর্যন্ত না এম্পাওয়ার্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবে এবং এই লড়াইটাও থাকবে। আমাকে অনেকে বলে না যে আমি স্থিতিশীলতা চাই না, অমুক হই, আমি মব স্টার, আমি মব লড়াই দিই, অমুক করি তমুক করি, এই সমস্ত বলে না। আরে ভাই, আপনি তো সমাজের বেসিক দ্বন্দ্বটাকে রিজলভ করতে হবে। তো আপনি যে হ্যাভ নটস, তাদের দিকে তাকাইতে হবে, তো তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে। তো আপনি তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করবেন না এবং আপনি তার ন্যায়সঙ্গত বিদ্রোহকে আপনি মব জাস্টিস বলবেন, এটা হইতে পারে না। আপনি এটা করতে পারবেন না, আপনাদেরকে এটা করতে দেওয়া হবে না, প্লেন এন্ড সিম্পল। তবে দাদা, আপনি যেটি বলছিলেন যে শুধু তো এলিট শ্রেণী না, ইউনূসের মন্ত্রিসভায় ধরেন বিপ্লবের সঙ্গে, বিপ্লব পরবর্তী সরকারে কিন্তু বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতা পূর্ণ মানুষও নাই। আর আমি দর্শকদেরকে বিনীতভাবে বলি, দাদা একটা এক্সাম্পল হিসেবে আমার কথা এনেছেন। ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হওয়ার জন্য আমার কোনো আগ্রহ নাই, বা আমি ওইটা যাইতে চাইও নাই। দাদা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বিষয়টা এনেছেন, আপনারা আবার এটাকে অন্য ব্যাখ্যা করেন না। তো দাদা আমি আসবো আবার আপনার কাছে। এই যে ধরেন ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে একটু শুনি। ধরেন দাদা যা বললো মোটামুটি সবকিছু কভার আপ হয়ে গিয়েছে। আমি শুধু যেই সিচুয়েশনটার কারণে আমাদের আজকে লাইভ, যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই। হাসনাতের ফেসবুক পোস্ট, তিনি তার পোস্টে বলেছেন 11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের বাংলাদেশে। এই 10 দিন হাসনাত বলেন নাই কেন? কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই? মানে আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি। আমি হাসনাতের এটা নিয়ে করছে না। এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে। আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না, বুঝছি, মানে বলা হয় নাই কেন, এই কথাটা কেন বললাম জানেন? হাসনাতকে জিজ্ঞেস করছিল ইলিয়াস এটা প্রশ্নটা? হ্যাঁ, না আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই। এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি আমার সাথে। অন্য বিষয় নিয়ে আমি ওই যে আসিফের ব্যাপারে যে করেছিলাম সেটা নিয়ে করেছি। আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাতকে। হ্যাঁ, কারণ হাসনাত নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে, ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় করে আর কি। হ্যাঁ, তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাত তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতা, হ্যাঁ ওই দিন, তো আমাকেও বললা না কেন? বললো যে দাদা আমি আসলে আমাকে এইভাবে বলছে, আমি একদম এক্স্যাক্টলি এই কথাটা বলতে, দাদা আমি আসলে রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না, আমার বয়স কম, এভাবে আমাকে বলছে। হ্যাঁ, আপনাকে বলাটা উচিত ছিল আগেই। হ্যাঁ, এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি সারা নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে
আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা আমার করা উচিত, কিন্তু যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি। এই আমাকে এক্স্যাক্টলি এই ইয়েটা দিছে, তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো। না, আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে, কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ, তারপরে মাহফুজ, এদের একটা চক্র আছে। এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত, সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই, এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে। আমি জানি না এই কথাগুলো, যেহেতু ব্যক্তিগত আলাপ, এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম। দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ, মাহফুজ মানেই বোধহয় আসিফ। না, এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে। তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা, যে আজকে বিপ্লবের 7 মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগীদের শাহবাগী ট্যাগ দিয়া, তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা, এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না। ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে, এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না। এখন যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা চান এটা চলুক এইভাবে, এটাই ওনারা চান। না তাই তো হয় ইলিয়াস, এটাই কিন্তু হওয়ার কথা। কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে, পার্ট অফ পাওয়ার, ক্ষমতার যারা অংশ, তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে, আমার ক্ষমতাটা যেন নিরুপদ্রব থাকে, এটা তো তারা চাইবেই। কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, আমি তো বললাম তো থাকবে না, কারণ এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করে, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। এই অভিযোগগুলো আমরা এখন না বলি, কারণ এখন কথা হচ্ছে না, কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন